জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে চালানো হয়েছে হত্যাযজ্ঞ। দায় স্বীকার করে গণঅভ্যুত্থানে আহত নিহতদের পরিবার এবং আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে মানবতা বিরোধী অপরাধের মামলায় অন্যতম এই আসামিকে ক্ষমা করা হবে কিনা তা আদালতের সিদ্ধান্ত বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জবানবন্দিতে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা ফোন করে তাকে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন, কোন কোন কর্মকর্তা কমান্ড স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন, কি ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন, সবকিছু তিনি ব্যাখ্যা করেছেন। অতিরিক্ত বল প্রয়োগ করে জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে আহত নিহত করার ঘটনায় পুলিশ প্রধান হিসেবে লজ্জিত ও অনুতপ্ত হওয়ার কথা আদালতকে জানান সাবেক আইজিপি। এই ঘটনায় আহত নিহতের পরিবার, দেশবাসী এবং আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালতে উপস্থিত করব এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই জবানবন্দির মাধ্যমে সত্য উদ্ঘাটন হলে কিছুটা হলেও অপরাধ বোধ থেকে মুক্তি পাবেন বলে ট্রাইব্যুনালকে জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার তার জবানবন্দির বিপক্ষে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে অধীনস্থ আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল। এছাড়া এই রায়ের ফলে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনে কোনো বাধা থাকল না। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্বলিত সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে এবং 72 সংবিধানের 116 অনুচ্ছেদ বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে অধস্তন আদালতে দায়িত্ব পালনরত বিচারকদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সম্পূর্ণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়েছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আদালত বলেছেন যে যেহেতু 116 অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত 116 অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছে। রায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাবনা অনুসারে 3 মাসের মধ্যে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রায় বিচারকদের জন্য 2017 সালে তৈরি করা শৃঙ্খলা বিধি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়। আইনজীবীরা জানান, এই রায়ের ফলে এখন থেকে বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি ও শৃঙ্খলা বিধানের জন্য রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টকে আর ধর্ণা দিতে হবে না। সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছে। বিদ্যমান সংবিধানের ধারা অনুযায়ী বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা বিধির ক্ষেত্রে নির্বাহী বিভাগের প্রভাব ছিল, যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হচ্ছিল। এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উঁচু করার দাঁড়াবার যে ইতিহাস, এটি বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা। এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভারতের বিচার ব্যবস্থাকে আমরা এখনো সম্মানের দৃষ্টিতে দেখি। যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে,
তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন, পাঞ্চালে ষড়যন্ত্র দেখা গেলেও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 7টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা, তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও। বিআরের ব্যাপারে উনি নোট করেছেন, 3 ধাপে নোট করেছেন, আসার সময় বলছেন উনি এই বিষয়টা বিবেচনা করবেন। অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। জাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে। জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো, এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এগুলো নোট করেছি, উনি একটা টিম বলছেন আমরা বসে এটা পর্যালোচনা করব, এবং এখন থেকে উনি বলেছেন আপনাদের কথাগুলো আবার আমরা আপনাদেরকে ফলো আপ দিব। দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যেন একটা নির্বাচিত সরকার পায়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকার প্রধানের কাছে দাবি করেছি। বৈঠকের আগে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিণীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে কেউ হামলা চালালে তাদের হাত ভেঙে দিতে হবে। উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে পৃথক একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, একটি অদৃশ্য চক্র ভোট বানচালের ষড়যন্ত্র করছে। ইউসুফ আলীর রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে খাল পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে পলাতক স্বৈরাচারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারীরা অপকর্ম করলে পাল্টা জবাব দিতে হবে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দানে দেওয়া নয়, এটা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব, বন্ধুরা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর মুগদায় বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। আপনাদের ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন,
মধ্যে একটা ষড়যন্ত্র আছে, কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না। কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সফল, শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকতে, গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12টার দিকে ঢামেক হাসপাতালে নূরকে দেখতে যান তিনি। নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ করেছেন মির্জা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। যারাই আঘাত করুক, আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখনো যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করেন। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গতকাল এক প্রার্থীর করা রিটে হাইকোর্ট কর্তৃক ডাকসু স্থগিতাদেশের পাশাপাশি রিটকারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলন করে সাদা দল এবং বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। অভিযোগ ছাত্র শিবিরের উপর। বিকেলে সংবাদ সম্মেলনে ছাত্র শিবির জানায়, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে ডাকসু বানচালে ব্যস্ত বিভিন্ন মহল। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। ডাকসু নির্বাচনকে ঘিরে সোমবার থেকে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এক প্রার্থীর প্রার্থিতা বাতিলের প্রেক্ষিতে করা রিটে হাইকোর্ট কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিতাদেশে ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। যদিও সেটি চেম্বার আদালতে স্থগিত হয়, তার রেশ কাটতে না কাটতেই রিটকারী শিক্ষার্থীকে সামাজিক মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়ে পোস্ট দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে রিটকারী শিক্ষার্থী প্যানেল, অপরাজেয় ৭১, অদম্য ২৪, শিক্ষকদের সংগঠন সাদা দল। বিক্ষোভ মিছিল করে ছাত্রদল বাক্সর সহ বেশ কয়েকটি প্যানেল। অভিযোগ ছাত্র শিবিরের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। সেই গোষ্ঠীটি নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না, নারীদের চলাফেরায় বিশ্বাস করে না, তারা চায় না নারীরা ঘরের বাইরে বের হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে ৯ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। বিকেলে সংবাদ সম্মেলনে বাক্সের সমর্থিত প্রার্থী আব্দুল কাদের জানায়, একজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের মাধ্যমে ডাকসু বানচালের গভীর ষড়যন্ত্র চলছে এবং নারী হেনস্থাকারীর অবিলম্বে শাস্তির দাবি জানায় তারা। যারা এই কূটনৈতিক যে কূটচাল তারা চালতে, তাদের উদ্দেশ্য করে বলতে চায় যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে। বিকেলে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত হেনস্থাকারীর শাস্তির দাবি জানিয়ে ছাত্র শিবির জানায়, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে ডাকসু বানচাল করতে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সাবিকুন্নাহা তামান্নার উপর যখন সাইবার বুলিং হয় অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয় তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয়, তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয়। কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই। রাজনৈতিক দেউলিয়াত্ব কোন লেভেলে গেলে শেষ পর্যন্ত তারা ডাকসু নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এভাবে মনে ভোট পাবে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের উপর স্থগিতাদেশ আগামীকাল বুধবার পর্যন্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। একই দিনে ওই আদেশের উপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত।
গত 28 আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফারহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে ঘটনা নিয়ে সবার সাথে মন্ত্রণালয়ও উদ্বিগ্ন। অবভিয়াসলি এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্য না, সেটা শিক্ষকরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটা চান না। তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা, এবং সেখানে যে বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও সহযোগিতার হাত বাড়াচ্ছেন। কোনো ক্ষেত্রে প্রয়োজন যেটা লোকাল কমিউনিটি তারাও সেখানে এগিয়ে এসছেন। তো আমার মনে হয় সমাধান খুব দ্রুত এটা হবে, এবং আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সেটা করব। উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিতকরণ সহ 20 দফা দাবি আদায়ে গত 2 দিন ধরে আন্দোলন করে আসছিলেন নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এর এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকেরা। এর ফলে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আন্দোলনে নামলে আজ সকাল 10টায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে 1 শ্রমিক নিহত, অর্ধশতাধিক শ্রমিক আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। নীলফামারীর উত্তরা এপিজেডে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং। সন্ধ্যায় বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এই সময় এনসিপি ও শ্রমিক উইং এর নেতাকর্মীরা নীলফামারীর ঘটনার নিন্দা ও ক্ষোভ জানান। তারা শ্রমিকদের উপর যে কোনো ধরনের দমন পীড়ন বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেন। যে সেনাবাহিনী 24-এর গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছিল, যে ভূমিকা ছিল আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য ইতিবাচক, আমাদের সার্বভৌমত্বের জন্য যারা কাজ করে, সেই সেনাবাহিনীর গুলিতে আজকে আমাদের এক শ্রমিক ভাই মারা যায়। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আমরা আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করব, যেখানে এভাবে করে আর শ্রমিককে মরতে হবে না। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য 1273 টাকা থেকে 3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 13 পয়সা কমিয়ে 58 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অগস্ট মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দামও 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 3 জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 473 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে 113 জন, চট্টগ্রাম বিভাগে 81 জন, ঢাকা বিভাগে 76 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 53 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 83 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 48 জন, রংপুর বিভাগে 7 জন এবং সিলেট বিভাগে 2 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 125 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 32,501 জন। শুরুতেই প্রবাসের খবর। বিএনপি নির্বাচনে কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াদলুর রহমান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। এই সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুব আলম শাহ, তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, ডক্টর এস.এম. রহমান তনু, এস.এম. নিপু, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম রতন, হাবিবুর রহমান শিশির, জসিমউদ্দিন, রমজান আলী ও সুমন চৌধুরী সহ অনেকেই। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতাকর্মীরা। মালয়েশিয়ায় প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট বিডি এক্সপার্টস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় নিয়ে গঠিত দল পেনাং গ্ল্যাডিয়েটর। রানার্স আপ হয়েছে পুত্রাজয়া ক্রিকেট দল। ইউকেএম ক্রিকেট ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন, বিডিএফসির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি দাতো মিজান, মালয়েশিয়ার নাগরিক ইউনিভার্সিটি অব মালায়ার অধ্যাপক দাতো ডক্টর আলিয়াস বিন আবদুল্লাহ ও এশিয়া স্কুল অব বিজনেস কর্পোরেট ডিরেক্টর কৃতিকা পারমার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক সংস্থা বিডি স্পোর্টস ম্যানেজমেন্টের মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ রাফিজ রহমান রাসেল, আব্দুল মবিন ভুইয়া, সোহাগ আহমেদ, আলী আসগর মিলন, মোহাম্মদ হাফিজুর রহমান, জুবাইর রহমান, ইকবাল হোসেন ও শাহজাহান আলম সহ আরো অনেকেই।